Hi friends, welcome back in your favorite YouTube channel Simplified Biology, and in this class actually I would like to discuss about Hershey and Chase experiment. Perhaps this perhaps this is one of the conclusive evidence that proves that DNA is the only genetic material in organisms. Actually, uh, Alfred D. Hershey and Martha Chase actually they performed these experiments in 1952, and they used a type of virus that infect the bacteria এবং এই ধরনের যেগুলি ভাইরাস which can grow inside the bacteria are called the bacteriophage or phage virus এবং এরকম ফাজ ভাইরাস অনেক টাইপসের হয় বাট দে অ্যাকচুয়ালি ইউজড T2 ফাজ ভাইরাস অ্যাজ দেয়ার এক্সপেরিমেন্টাল ম্যাটেরিয়ালস এবং তার সাথে এই T2 ফাজ ভাইরাসগুলিকে যে ব্যাকটেরিয়ার মধ্যে তারা ইনফেকশন করে তারপর এটা এক্সপেরিমেন্টালি প্রুভ করেন দ্যাট ডিএনএ অ্যাকচুয়ালি ফাংশনস অ্যাজ জেনেটিক ম্যাটেরিয়াল ইন অর্গানিজমস সেই ব্যাকটেরিয়াগুলি ছিল অ্যাকচুয়ালি ইকলাই ব্যাকটেরিয়া অর অ্যাশ্চেরিচিয়া কলি ব্যাকটেরিয়া। তো অ্যাকচুয়ালি কিপ রিমেম্বার এর আগের ক্লাসে আমরা পেয়েছি যে গ্রিফিথস ফ্রেডেরিক গ্রিফিথস in 1928 actually he performed an experiments by using pneumonia causing bacteria called the pneumococcus. The scientific name is Diplococcus pneumoniae or Streptococcus pneumoniae এবং that was of two strains R2 and S3 anyway. তো এটাও মনে রাখতে হবে যে in 1952 হার্শে অ্যান্ড চেস যেটা এক্সপেরিমেন্টস ওনারা করেছিলেন সেই ক্ষেত্রে তারা অ্যাজ এক্সপেরিমেন্টাল ম্যাটেরিয়াল হিসাবে T2 ফাজ ভাইরাস এবং এই ভাইরাসগুলিকে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়েছিল টু ইনফ্যাক্ট ব্যাকটেরিয়া এবং সেই ব্যাকটেরিয়াগুলির নাম হলো অ্যাশ্চেরিচিয়া কলি অর ই কলাই। এনিওয়ে অ্যাকচুয়ালি তারা এক্সপেরিমেন্টসে কি করেছিলেন বা এক্স্যাক্টলি তারা কোন ব্যাপারটাকে কনফার্ম করতে চেয়েছিলেন। এনিওয়ে প্রথমে আমরা দেখে নিই। সো দিজ আর অ্যাকচুয়ালি T2 ফাজ ভাইরাস, আর অল্প আগে আমি বলেছি যে ফাজ ভাইরাস অর ব্যাকটেরিওফাজেস আর অ্যাকচুয়ালি দোজ ভাইরাসেস হুইচ ক্যান কজ ইনফেকশনস ইন ব্যাকটেরিয়া, অর্থাৎ যেগুলি ভাইরাসের টার্গেট সেলটাই হচ্ছে ব্যাকটেরিয়া, যেগুলি ব্যাকটেরিয়ার ভিতর অ্যাকচুয়ালি যাদের রিপ্রোডাকশনস হয়, দোজ আর কল ফাজ ভাইরাস অর ব্যাকটেরিওফাজ। আর যে ফাজ ভাইরাসটা এক্সপেরিমেন্টে ইউজ হয়েছে সেটা হচ্ছে T2। এবার এক্সপেরিমেন্টসটাতে কি হয়েছে এবং অ্যাকচুয়ালি হার্শে অ্যান্ড চেস কোন ব্যাপারটাকে কনফার্ম করার জন্য তারা চেষ্টা করেছিলেন সেটা জানবার আগে অবশ্যই ফাজ ভাইরাসের অল্প মলিকুলার স্ট্রাকচারটা আমাদের জানতে হবে। এনিওয়ে অ্যাকচুয়ালি ফাজ ভাইরাস তার যেটা কোর, ভাইরাসের যেটা হেড পার্ট, ঠিক আছে, তার ভিতর কি পাওয়া যাচ্ছে ডিএনএ, ঠিক আছে। তো এখনই কিন্তু আমরা শিওর না যে ডিএনএটা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে ফাংশন করে কি না, ঠিক আছে, সেটা আমরা এখন দেখবো যে সেটা কি করে প্রমাণ হচ্ছে। এবং এই যেটা ডিএনএ কোর সেটাকে ঘিরে কি থাকে একটা প্রোটিন শিট, আর ভাইরাসের এই প্রোটিন শিটটাকে বলা হয় ক্যাপসিড, ঠিক আছে। বাকি বাকি এটা তার টেইল পার্ট, ঠিক আছে, এগুলো তার টেইল ফাইবার স্পাইকস। এনিওয়ে ভাইরাসের স্ট্রাকচার সম্পর্কে আমি একটা ডিফারেন্ট ক্লাস আমি করে দিব এক সময়, আর অলরেডি আছেও, ঠিক আছে, রিগার্ডিং ভাইরাস, ফাস্ট ভাইরাস এবং অন্যান্য ভাইরাসের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার সম্পর্কে অলরেডি আমার ক্লাস করাও আছে। যদি কোনো ধরনের কনফিউশন বা ডাউট থাকে প্লিজ ওয়াচ মাই দোজ ভিডিওস অ্যাকচুয়ালি যেগুলি ভাইরাস সম্পর্কে করা হয়েছে। এনিওয়ে তো ভাইরাস এখানে যে স্ট্রাকচারটা দেখানো হয়েছে এর যেটা মলিকুলার স্ট্রাকচার, এর মধ্যে জাস্ট দুটাই আমরা বায়োকেমিক্যালস পাচ্ছি, একটা হচ্ছে ডিএনএ আর হচ্ছে প্রোটিন, এর সাথে কিন্তু আর কোনো কিছু থাকে না, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এখন হতে পারে যে যেটা ভাইরাস হতে পারে আইদার এর চারদিকের যেটা ক্যাপসিড কভার সোকল প্রোটিন শিট যেটা হতে পারে সেটা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে ফাংশন করছে, অথবা এটা হতে পারে যে ডিএনএ এখানে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে ফাংশন করে, কারণ এছাড়া তার অন্য কোনো এখানে আর কেমিক্যালস নেই। ব্যাপারটা হচ্ছে যে একটা যদি আমরা সেলস নেই, সেলসের মধ্যে হান্ড্রেডস টাইপস অফ কেমিক্যালস আছে, তার ভিতরে অ্যাকচুয়ালি কোন পার্টিকুলার কেমিক্যালটা অ্যাকচুয়ালি গিয়ে জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে ফাংশনস করছে সেটা একটা বিরাট একটা কনফিউশনের ব্যাপার।
কিন্তু এখানে ব্যাপারটা অতটা জটিল না, কারণ এখানে জাস্ট দু ধরনেরই কেমিক্যালস আছে। একটা হচ্ছে চারদিকে থাকা প্রোটিন শিট, আর তার যেটা কোর এরিয়া, ভাইরাল কোর, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মেড আপ অফ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। তো হতে পারে, তা সেটাই আমি বলেছি যে ভাইরাসের যেটা বংশ চরিত্র, সেই বংশ চরিত্রটা হতে পারে তার প্রোটিনের উপর নির্ভর করছে, অথবা তার বংশ চরিত্রটা কিসের উপর নির্ভর করছে, ডিএনএর উপরে, কারণ এখানে প্রোটিন আর ডিএনএ ছাড়া অন্য আর কিছু নেই। তো অ্যাকচুয়ালি হার্সে অ্যান্ড চেস কোন ব্যাপারটাকে তারা কনফার্ম করতে চাচ্ছিল। আচ্ছা, আমরা জানি যে ভাইরাস যখন কোনো একটা ব্যাকটেরিয়া সেলকে ইনফেকশন করে, তো ইনফেকশনটা কি করে করে সেটা আমি প্রথমে বলে দিচ্ছি। ফার্স্ট, ভাইরাস ব্যাকটেরিয়া সেলটাকে রিকগনাইজ করে, ঠিক আছে, এবং সেখানে মেকানিজমস আছে, কারণ তার যেটা টেইল কোর, এখানে থাকে লাইসিন এনজাইমস, বিশেষ করে লাইসোজাইম এনজাইমস থাকে, ঠিক আছে, সেটা দিয়েও কী করে, ব্যাকটেরিয়ার যেটা সেল ওয়াল সেখানে পারফোরেশন করে, এবং সেই পারফোরেটেড যেটা পোর্শন অফ দ্য সেল ওয়াল, সেদিক দিয়ে ভাইরাস তার যেটা টেইল কোর সেটাকে কি করে, ইনজেক্ট করে দেয়। এবং তারপর ভাইরাস অ্যাকচুয়ালি কি করে, ভাইরাসের যেটা ভিতরে যেটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে, এরপর ডিএনএটা কি হয়, ব্যাকটেরিয়া সেলসের ভিতরে চলে আসে, অর্থাৎ ভাইরাস ধীরে ধীরে তার ডিএনএটাকে ব্যাকটেরিয়া সেলের ভিতরে পেনিট্রেট করে দেয়। এভাবে ভাইরাসের যেটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ব্যাকটেরিয়া সেলের ভিতরে ইনজেক্ট হওয়ার পর, সেই ভাইরাল ডিএনএ, এই যে ডিএনএটা ধীরে ধীরে ভিতরে ইনজেক্ট হবে। আচ্ছা, একবার ইনজেক্ট হওয়ার পর এই যেটা ভাইরাল ডিএনএ, এটা ব্যাকটেরিয়ার যেটা সেল সাইটোপ্লাজম, তার যেটা কেমিক্যাল এনভায়রনমেন্টস, সেই কেমিক্যাল এনভায়রনমেন্ট পাওয়া মাত্রই ভাইরাল ডিএনএ বিকাম অ্যাক্টিভ, ঠিক আছে, এটা অ্যাক্টিভ হয়ে যেটা রিঅ্যাক্ট করতে আরম্ভ করে, ঠিক আছে, যার ফলে কি হয়, ভাইরাল ডিএনএর কি হয়, অটোমেটিক র্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যায়। র্যাপ্লিকেশন হয়ে কি হয়, ভাইরাল ডিএনএর অনেক র্যাপ্লিকা তৈরি হয়, এবং পাশাপাশি এই ভাইরাল ডিএনএর মধ্যে যেগুলি আরএনএ কোডিং সিকোয়েন্স, সেগুলো রিয়েক্ট করতে আরম্ভ করে, এবং ব্যাকটেরিয়া সেল সাইটোপ্লাজমের মধ্যে যেটা প্রোটিন সিনথেসাইজিং যেটা মেশিনারি, সেই মেশিনারিটাকে ভাইরাল ডিএনএ কী করে, সেটাকে ইউজ করতে আরম্ভ করেন, কারণ ভাইরাসের নিজস্ব করে আলাদা কোনো প্রোটিন সিনথেসাইজিং মেশিনারি নাই, ওর রাইবোজোমস নেই, ওর সাইটোপ্লাজম নেই, ওর মধ্যে এক্সট্রা করে কোনো অ্যামাইনো অ্যাসিডস থাকে না, নাথিং, কোনো এনজাইমস নাই, কিছু নেই, ঠিক আছে। তো ভাইরাস এখানে রিপ্রোডাকশনের জন্য কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দি ব্যাকটেরিয়া সেল সাইটোপ্লাজম রিসোর্সেস। কাজে ভাইরাল ডিএনএ এর মধ্যে থাকা যেগুলি আরএনএ কোডিং সিকোয়েন্স, সেগুলি এরপরে ট্রান্সক্রিপশন হয়, তার থেকে ট্রান্সলেশন হয়ে রিকোয়ার্ড ভাইরাল প্রোটিনস ফরমেশনস হয়, আর একটা সময় কি হয়, এই ভাইরাল প্রোটিন পার্টস এবং নিউক্লিক অ্যাসিডস, অর্থাৎ ভাইরাল যেগুলি ডিএনএ, দে গেট অ্যাসেম্বলড হয়ে ভাইরাসের আবার একটা নিউ জেনারেশনস তৈরি হয়। এরপরে একটা সময় কি হয়, ব্যাকটেরিয়া সেলটা কি হয়, ইট গেট রাপচার্ড, এবং ভিতর থেকে ভাইরাস প্রোজেনি, অর্থাৎ ভাইরাসের যেটা নিউ জেনারেশন, তার পরের বংশটা কি হয়, এখান থেকে রিলিজ হয়, অ্যান্ড দে এগেন ইনফেক্ট দ্য ফ্রেশ সেলস। তো এভাবে ভাইরাসের রিপ্রোডাকশন সাইকেলটা চলতে থাকে। তো ব্যাপারটা এখানে হচ্ছে যে আমরা জানি, আজকের দিনে আমরা জানি যে ভাইরাস যখন কোনো ব্যাকটেরিয়াকে ইনফেকশন করে, ভাইরাস শুধুমাত্র তার ডিএনএটাকেই ব্যাকটেরিয়া সেলসের ভিতরে ইনজেক্ট করে দেয়। এটা আজকে আমাদের জানা, ঠিক আছে। আজকে যদি কাউকে আমি প্রশ্ন করি যে ভাইরাস যখন ব্যাকটেরিয়াকে ইনফেকশন করে, ফার্স্ট ভাইরাস, তো সেটা কি কমপ্লিট ভাইরাস পার্টিকেলটা কি ব্যাকটেরিয়া সেলের ভিতর চলে আসে নাকি কি হয়? তো ইট ইজ নোন টু অল, সবার কাছে আমাদের জানা আছে যে যে ভাইরাস, একটা ফার্স্ট ভাইরাস যখন ব্যাকটেরিয়া সেলকে ইনফেকশন করে, এর চারদিকের যেটা প্রোটিন কোট, ইট রিমেন্স আউটসাইড, এটা শুধু বাইরেই থেকে যায়, এবং যেটা ভাইরাল ডিএনএ সেটাই শুধুমাত্র ব্যাকটেরিয়া সেলসের ভিতরে ইনজেক্ট হয়, ভিতরে চলে আসে, এবং সেই ভাইরাল ডিএনএর এরপরে রেপ্লিকা তৈরি হয়, তার মধ্যে থাকা আরএনএ কোডিং সিকোয়েন্স, সেগুলি ট্রান্সক্রিপশন হয়ে ভাইরাল প্রোটিনস তৈরি হয়, আর সেগুলি পরবর্তীতে অ্যাসেম্বল হয়ে নতুন জেনারেশন তৈরি হচ্ছে। তাহলে এটা কী প্রুভ করছে? এটা প্রমাণ করছে যে এই যে একটা ভাইরাস যখন ব্যাকটেরিয়া সেলকে ইনফেকশন করে, ইনফেকশন হওয়ার পর ব্যাকটেরিয়া সেলের ভিতরে যে ভাইরাসের যেটা প্রজনন বা জনন হচ্ছে, তাতে ভাইরাসের যে নতুন বংশ তৈরি হচ্ছে, ঠিক আছে, এই নতুন বংশ তৈরি হওয়ার সময় যেটা বংশ চরিত্রের দরকার, তাহলে সেই বংশ চরিত্রটা কার মধ্যে আছে? সেটা কি প্রোটিনের মধ্যে আছে নাকি? না, প্রোটিনের মধ্যে তো হতে পারে না, কারণ প্রোটিনটা অ্যাকচুয়ালি কি ব্যাকটেরিয়া সেলের বাইরেই থেকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি ভিতরে আসছে? ভিতরে চলে আসে ভাইরাসের ডিএনএ। তার মানে এই যে এই যে ভাইরাসের একটা নতুন জেনারেশন তৈরি হলো, নতুন বংশ তৈরি হলো, ঠিক আছে, প্রত্যেকটার যেটা স্ট্রাকচার কী হবে, ঠিক আছে, তার মরফোলজি কী হবে, তার প্রোটিন কোটের মধ্যে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স কী হবে, ঠিক আছে,
তার শেপ কি হবে, এগুলি তো বংশ চরিত্র। তো একটা ভাইরাস থেকে অনেক ভাইরাস তৈরি হচ্ছে, কাজে এই ভাইরাসের মধ্যে যেটা বংশ চরিত্র, সেই বংশ চরিত্র আমরা বাকি ভাইরাসগুলির মধ্যে পাচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি এই নতুন যেটা জেনারেশন, ঠিক আছে, যেটা নিউ প্রোজেনি অফ ভাইরাস, এর মধ্যে এই বংশ চরিত্রগুলি কোথা থেকে আসলো? এটা তো প্রোটিন কোড থেকে আসেনি। কিসের থেকে এসেছে? দ্যাট ইজ দ্য ভাইরাল ডিএনএ। এই ডিএনএটা ভিতরে চলে আসাতেই ডিএনএরই কি হয়, রেপ্লিকা হয়, অর্থাৎ তার ডিএনএ রেপ্লিকেশনস হয়, এবং তার থেকে নতুন বংশ তৈরি হচ্ছে। তাহলে এর থেকে কি প্রমাণ হচ্ছে? যে ভাইরাসের বংশ চরিত্রটা কোথায় থাকে? তার ডিএনএর মধ্যে থাকে। হ্যাঁ, যদি এখন প্রোটিনের চারদিকে প্রোটিন শিট এবং ডিএনএ দুটাই যদি ভিতরে চলে আসতো, তাহলে কিন্তু ব্যাপারটা অল্প কনফিউজিং হয়ে যেত। কিন্তু এই ফার্স্ট ভাইরাসের যেটা মোড অফ ইনফেকশন, সেটা কিন্তু আমাদেরকে সুবিধা করে দিয়েছে। কি? যে তার প্রোটিন শিটটা বাইরেই থেকে যায়, শুধু তার ডিএনএটাই কি হয়, ব্যাকটেরিয়ার ভিতরে ইনজেক্ট হয়, এবং তার থেকে নতুন বংশ তৈরি হচ্ছে। কাজে এই যে নতুন ভাইরাসের যেটা জেনারেশন তৈরি হলো, তার মধ্যে যে বংশ চরিত্রগুলি পাচ্ছি আমরা, কোথা থেকে আসলো? এই যে ভাইরাল ডিএনএ। কাজে এর থেকে প্রমাণ হচ্ছে যে ভাইরাস তার ডিএনএর মধ্যে সমস্ত বংশ চরিত্রগুলি আছে, অর্থাৎ ইট ফাংশনস অ্যাজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। ওকে, তো এটা তো আমি বললামই, এটা আজকে সেনা আমরা জানি। বাট বিফোর 1952, ঠিক আছে, ইট ওয়াজ আননোন টু অল, সবার কাছে অজানা ছিল। অ্যাকচুয়ালি হার্সে অ্যান্ড চেস, অ্যালফ্রেড ডি হার্সে অ্যান্ড ম্যার্থা চেস, অ্যাকচুয়ালি দে ওয়ান্টেড টু কনফার্ম দিস। এই ব্যাপারটাকে, আমি যে গল্পটা বললাম, এটাকে তারা কনফার্ম করার জন্যই তারা এক্সপেরিমেন্ট করেছিলেন। ঠিক আছে, তাদের এক্সপেরিমেন্টে এটাই কনফার্ম হয় যে ভাইরাস, একটা ফার্স্ট ভাইরাস যখন ব্যাকটেরিয়া সেলকে ইনফেকশন করে, তার প্রোটিন শিটটা বাইরে রয়ে যায়, আর ডিএনএটা শুধু ভিতরে ইনজেক্ট হয়, এবং তার থেকেই কি হয়, একটা নতুন বংশ তৈরি হয়। কাজে সহজে প্রমাণ হয়ে গেল যে ডিএনএর মধ্যেই তাহলে ভাইরাসের বংশ চরিত্র থাকে। ইনফ্যাক্ট ইন অল দি অর্গানিজমস, ঠিক আছে, এক্সেপ্ট এ ফিউ কাইন্ডস অফ ভাইরাসেস, দ্যাট ইজ আ ভেরি এক্সেপশনাল কেস, ডিএনএ অ্যাকচুয়ালি ডিএনএ অ্যাকচুয়ালি অর ইজ দ্য অনলি জেনেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, আর তার একটা কনক্লুসিভ এভিডেন্স হচ্ছে এই হার্সে অ্যান্ড চেস এক্সপেরিমেন্ট। তো ঠিক আছে, আমরা দেখে নিই এবার তারা কিভাবে এক্সপেরিমেন্ট করলো আর কিভাবে ব্যাপারটাকে তারা কনফার্ম করলো। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে প্রথমে তাদের এক্সপেরিমেন্টটা কিছুটা এরকম ছিল অ্যাকচুয়ালি। তারা প্রথমে দু ধরনের ভাইরাস তারা এই এক্সপেরিমেন্টসে ব্যবহার করেছিল। ঠিক আছে, আমরা গ্রিফিথ এক্সপেরিমেন্টসে দেখেছি যে সেখানে দু ধরনের নিউমোনিয়া কজিং ব্যাকটেরিয়া তিনি ইউজ করেছিলেন, একটা R2 একটা S3। এখানে দু ধরনের ভাইরাস তিনি ব্যবহার করলেন তার এই ব্যাপারটাকে কনফার্ম করার জন্য। কি? এই ভাইরাসটা যেটা আছে ফার্স্ট ভাইরাস, এই ফার্স্ট ভাইরাসের চারদিকে যেটা প্রোটিন কোড, ঠিক আছে, এই প্রোটিন কোডটা অ্যাকচুয়ালি কি, এটা রেডিও অ্যাক্টিভ প্রোটিন কোড। কাজে তিনি দু ধরনের ভাইরাস তিনি ব্যবহার করলেন টু কনফার্ম দ্যাট ফ্যাক্টস। কী কী ধরনের ভাইরাস? এখানে যেটা ভাইরাস ইউজ করা হচ্ছে, তার চারদিকের যেটা প্রোটিন কোড বা ক্যাপসিড, ইট ইজ রেডিও অ্যাক্টিভলি লেবেলড। ঠিক আছে, আমরা জানি যে প্রোটিনের মধ্যে সালফার হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্টস। তো এখানে এই ভাইরাসের চারদিকে যেটা প্রোটিন শিট, ঠিক আছে, এখানে সালফার হিসাবে যেটা মলিকুলস আছে, সালফার হিসাবে যেটা এখানে সাবস্টেন্স আছে, সেটা কিন্তু নর্মাল সালফার না। এখানকার সালফারটাকে রিপ্লেস করা হয়েছে বাই রেডিও অ্যাক্টিভ সালফার। কাজেই এই যেটা ফার্স্ট ভাইরাস, তার চারদিকের প্রোটিন শিটটা অ্যাকচুয়ালি রেডিও অ্যাক্টিভ। কেন? কারণ এর প্রোটিনের মধ্যে যেটা সালফার আছে, নর্মাল সালফারটাকে এখানে রিপ্লেস করা হয়েছে বাই রেডিও অ্যাক্টিভ সালফার 35 দিয়ে। আর এখানে যেটা ভাইরাস আমার নেওয়া হয়েছে, এখানে চারদিকে যেটা প্রোটিন শিট, এখানে সালফারটা নর্মাল সালফারই আছে, কিন্তু আমরা জানি যে ফসফরাস হচ্ছে ডিএনএ একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্টস। তো এখানে কি করা হয়েছে, এই যেটা ডিএনএর মধ্যে যেটা নর্মাল ফসফরাস থাকে, সেই নর্মাল ফসফরাসটাকে রিপ্লেস করা হয়েছে বাই রেডিও অ্যাক্টিভ ফসফরাস 32। কাজে এরকম ভাইরাসের দুটা টাইপ, ঠিক আছে, ভাইরাসের দুটা টাইপ ওনারা ক্রিয়েট করে নেন। কি করে ক্রিয়েট করলো দুটা টাইপ, সেটা পরের পার্ট, আমরা পরে আসছি। এনিওয়ে, এক্সপেরিমেন্টটা কি ছিল, ঠিক আছে। তাহলে এভাবে দুটা ভাইরাসের টাইপ তারা তৈরি করে নিল। একটা টাইপ কি? একটা টাইপ হচ্ছে
যার প্রোটিন কোডটা রেডিও অ্যাক্টিভ, যেখানে নর্মাল সালফারের জায়গায় রেডিও অ্যাক্টিভ সালফার 35 এখানে দেওয়া হয়েছে। আর আরেকটা টাইপ অফ ভাইরাস হচ্ছে যেখানে চারদিকের প্রোটিন কোডটা নর্মাল, কিন্তু ডিএনএ এখানে থাকা যেটা নর্মাল ফসফরাস সেটাকে রিপ্লেস করা হয়েছে বাই রেডিও অ্যাক্টিভ ফসফরাস 32। ওকে, আর এটা ডিএনএ কিন্তু নর্মাল, আর এটার প্রোটিন কোড নর্মাল। এভাবে দুটা স্ট্রেইন তৈরি করা হলো। এবার কি করা হলো, এবার কালচার নেওয়া হলো। এখানে কি আছে, এটা নর্মাল ইকলাই ব্যাকটেরিয়া আছে, এখানে নর্মাল অ্যাকচুয়ালি ই কলি ব্যাকটেরিয়া আছে, এখানেও কি নেওয়া আছে, নর্মাল ইকলি ব্যাকটেরিয়া নেওয়া আছে। এবার কি করা হলো এক্স্যাক্টলি, these viruses then are allowed to infect this normal E. coli bacteria, and separately আলাদাভাবে these types of viruses are also allowed to infect the normal E. coli bacteria। এখানে যে E. coli ব্যাকটেরিয়াগুলি আছে সেগুলিকে ইনফেকশন করতে দেওয়া হলো। অ্যান্ড আফটার ইনফেকশন, ঠিক আছে, ইনফেকশনের পর, কারণ হার্সে অ্যান্ড চেজের একটা ধারণা ছিল যে প্রবাবলি যদি এরকম হয়, কিপ রিমেম্বার, হার্সে অ্যান্ড চেজের যেটা ধারণা ছিল, তাদের ধারণা ছিল যে যদি এরকম হয় যে ভাইরাস যখন ব্যাকটেরিয়াগুলিকে ইনফেকশন করবে, আর শুধু ডিএনএটাই যদি ভিতরে ইনজেক্ট হয় আর চারদিকের প্রোটিন শিটটা যদি বাইরে থেকে যায়, যেহেতু প্রোটিন শিটগুলি হালকা, কাজে সেন্ট্রিফিউগেশন করলে, ঠিক আছে, যদি সেগুলিকে সেন্ট্রিফিউজ করা যায়, ঠিক আছে, তাহলে অতি সহজেই প্রোটিন শিটসগুলি কী হবে, ব্যাকটেরিয়া যেটা সেল সারফেস সেখান থেকে সেপারেট করা যাবে। তো এই ধারণার উপরে বেস করে তারা কি করে, আফটার ইনফেকশন এখানকে যে ই কলাই ব্যাকটেরিয়া ছিল সেগুলিকে এই টাইপের ভাইরাস দিয়ে ইনফেকশন করার পর তারা কি করে, এটাকে, এই যেটা ব্যাকটেরিয়া কালচার, এটাকে তারা কি করে, সেন্ট্রিফিউগেশন করে, এটাকে সেন্ট্রিফিউগেশন করে। ওকে, আফটার সেন্ট্রিফিউগেশন, যেহেতু প্রোটিন শিটস, ভাইরাসের চারদিকের যেগুলি প্রোটিন শিট বিং লাইট, যেগুলি এগুলো হালকা, যেহেতু সেগুলি কি হলো, দে ফর্মে সুপার নেটেন্ট লেয়ার, উপরে একটা লেয়ার ফর্মেশন করে। আর ব্যাকটেরিয়া সেল যেগুলি ভারী, সেগুলি কি হয়, তলে এগুলি প্রেসিপিটেশন ফর্মেশন, তলে প্রেসিপিটেটেড হয়ে যায়। তো এরপরে কিন্তু সেন্ট্রিফিউগেশন করা হয়েছিল, কিপ রিমেম্বার। ঠিক আছে, আমি আবার রিপিট করছি, আফটার সেন্ট্রিফিউগেশন দ্য ভাইরাল প্রোটিন শিট বিং লাইটার, এরা কি হয়, সলিউশনের উপরে একটা সুপার নেটেন্ট লেয়ার ফর্মেশন করে। আর ব্যাকটেরিয়া সেলসগুলি যেহেতু অল্পটুকু ভারী হয়, দে ফর্ম এ প্রেসিপিটেশন। ঠিক আছে, একটা তলে একটা আমরা প্রেসিপিটেড ফর্মে আমরা ব্যাকটেরিয়া সেলসগুলিকে পেয়ে যাচ্ছি। মজার ব্যাপারটা হচ্ছে এখানে যে আফটার সেন্ট্রিফিউগেশন রেডিও অ্যাক্টিভিটিটা কোথার থেকে এখানে ডিটেক্ট হচ্ছে, দেখা যাচ্ছে যে উপরে যেটা সুপার ন্যাটেন্ট পার্ট, ঠিক আছে, যেখানে অ্যাকচুয়ালি ভাইরাসের যেগুলি প্রোটিন, অ্যাকচুয়ালি আমরা এখানে কি করেছিলাম, ভাইরাসের প্রোটিন পার্টটাকেই তো রেডিও অ্যাক্টিভলি লেবেল করা হয়েছিল। তো আফটার সেন্ট্রিফিউগেশন জাস্ট সুপার ন্যাটেন্ট যেটা পার্ট, যেখানে ভাইরাল প্রোটিনস অর্থাৎ ক্যাপসিডসগুলো এখানে এসে জমা হয়ে গেছে, ঠিক আছে, সেই জায়গাটাই শুধু রেডিও অ্যাক্টিভিটি ইন্ডিকেট করছে, শুধু এই জায়গাটাতেই আমরা রেডিও অ্যাক্টিভিটি ইফেক্টস পাচ্ছি। কিন্তু যেখানে ব্যাকটেরিয়া সেলসগুলি আছে, আফটার সেন্ট্রিফিউগেশন ব্যাকটেরিয়া সেলসগুলি কী হবে, নিচে এসে জমা হয়ে যাবে। কিন্তু এই ব্যাকটেরিয়া সেলসগুলি যেখানে প্রেসিপিটেট ফর্মেশন করেছে সেখানে কিন্তু কোনো রেডিও অ্যাক্টিভিটি নাই, এখানে কোনো রেডিও অ্যাক্টিভিটি ইন্ডিকেট হচ্ছে না। কাজে এর থেকে কি প্রমাণ হয়, এর থেকে প্রমাণ হয় যে হোয়েন দিস কাইন্ড অফ ভাইরাস ওয়ার অ্যালাউড টু ইনফেক্ট দিস ব্যাকটেরিয়া সেলস, নর্মাল ব্যাকটেরিয়া সেল, ঠিক আছে, আফটার ইনফেকশনস, এটা প্রমাণ হচ্ছে যে ব্যাকটেরিয়া সেলসগুলির সঙ্গে কোনো ভাইরাসের প্রোটিন পার্টটা অ্যাকচুয়ালি যুক্ত হয়ে নাই। ঠিক আছে, যদি 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 ইনফেকশনের সময় যদি এই যেটা প্রোটিন শিট, এই প্রোটিন শিটগুলি যদি ইনফেকশনের সময় ব্যাকটেরিয়া সেলের ভিতরে ঢুকে যেত, তাহলে সেলগুলির ভিতরে কি হতো, সেলগুলির ভিতরটা রেডিও অ্যাক্টিভ হয়ে যেত। তা তো হয় নাই, কারণ এখানে নিচে ব্যাকটেরিয়া সেলসগুলি সব জমা হয়ে যায়, অথচ এখানে কোনো ধরনের রেডিও অ্যাক্টিভিটি আমরা পাই না। কাজে এর থেকে কি প্রমাণ হচ্ছে, এর থেকে এটাই প্রমাণ হচ্ছে যে ডিউরিং ইনফেকশনস, যে ভাইরাসগুলি যখন ব্যাকটেরিয়া সেলগুলিকে ইনফেকশন করে, ভাইরাসের যেটা প্রোটিন কোট ক্যাপসিড, সেটা ব্যাকটেরিয়া সেলসগুলির ভিতরে কিন্তু ঢুকে না। ঠিক আছে, যদি ঢুকে যেত তাহলে ব্যাকটেরিয়া সেলসগুলির ভিতরটাও কি হতো, রেডিও অ্যাক্টিভ হতো।
বরঞ্চ সেন্ট্রিফিউগেশন করার পরে দেখা গেল যে উপরে একটা সুপার ন্যাটেন লেয়ার তৈরি হয়েছে এবং যেখানে কি পাওয়া যাচ্ছে, ভাইরাসের প্রোটিন কোডগুলি পাওয়া যাচ্ছে, হুইচ শোজ দ্য রেডিও অ্যাক্টিভিটি। ওকে, কাজে কিপ রিমেম্বার যে এই যেটা এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টে এটা প্রমাণ হচ্ছে যে ডিউরিং দ্য ইনফেকশনস ভাইরাসের চারদিকের যেটা প্রোটিন শিট এটা ব্যাকটেরিয়া সেলসের ভিতরে প্রবেশ করে না, এটা প্রমাণ হচ্ছে। কিন্তু এর থেকে এটা প্রমাণ হয় না যে ভাইরাসের যেটা ডিএনএ সেটা ব্যাকটেরিয়া সেলসের ভিতর প্রবেশ করছে কি করেনি, এটা তো প্রমাণ হয়নি। শুধু এটার থেকে এটাই প্রমাণ হচ্ছে যে ভাইরাসের চারদিকের যেটা প্রোটিন কভার সেটা ব্যাকটেরিয়া সেলসের ভিতর ঢুকে নেই। কারণ যদি ঢুকে যেত তাহলে এই ব্যাকটেরিয়া সেলসগুলির ভিতরটা রেডিও অ্যাক্টিভ হয়ে যেত। আর এখানে আমরা কোনো রেডিও অ্যাক্টিভ এখানে কোনো সুপার নেটেন লেয়ার আমরা পেতাম না। ঠিক আছে, এবার ডিএনএ ডিউরিং ইনফেকশন, একটা ফার্স্ট ভাইরাস যখন ব্যাকটেরিয়া সেলকে ইনফেকশন করে, এই ইনফেকশনের সময় শুধু যে ডিএনএটাই যে ব্যাকটেরিয়া সেলসের ভিতরে ইনজেক্ট হয় সেটাকে প্রমাণ করার জন্য তারা এই এক্সপেরিমেন্টটা করলেন। এখানে আমি অল্প আগেও বলেছি, এখানে কিন্তু ভাইরাসের চারদিকের যেটা প্রোটিন কোড ইট ইজ নর্মাল, এখানকার সালফারটা নর্মাল সালফার, কিন্তু এখানে যেটা ভাইরাল ডিএনএ সেখানে নর্মাল ফসফরাসটাকে রিপ্লেস করা হয়েছে বাই রেডিও অ্যাক্টিভ ফসফরাস 32। তো এই ধরনের যেগুলি ভাইরাস, সেই ভাইরাসগুলিকে এরপরে অ্যালাউ করা হয় টু ইনফেক্ট দ্য নর্মাল ইকোলাই ব্যাকটেরিয়া। সিমিলার প্রসেস আফটার ইনফেকশন, যখন এই ব্যাকটেরিয়া কালচারটাকে যখন সেন্ট্রিফিউগেশন করা হয় তাতে যেটা সুপার ন্যাটেন লেয়ার তৈরি হয় এবার সেটা কিন্তু নন রেডিও অ্যাক্টিভ। ঠিক আছে, আগের কেসটাতে সুপার ন্যাটেন লেয়ারটা কি ছিল, রেডিও অ্যাক্টিভ, আর এবার সুপার ন্যাটেন লেয়ারটা কি হয়, নন রেডিও অ্যাক্টিভ। কারণ এখানে ভাইরাসের চারদিকের যেটা ক্যাপসিড সেটা নন রেডিও অ্যাক্টিভ ছিল। এবং সারপ্রাইজিংলি কি দেখা যাচ্ছে যে আফটার সেন্ট্রিফিউগেশন ব্যাকটেরিয়া সেলসগুলির যখন নিচে একটা প্রেসিপিটেশন ফর্মেশন হয়, ব্যাকটেরিয়া সেলসগুলি যখন নিচে গিয়ে জমা হয়ে যায়, দেখা যাচ্ছে এখানে ব্যাকটেরিয়া সেলসগুলির ভিতরটা কি হয়, রেডিও অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, এখানে ব্যাকটেরিয়া সেলসগুলি নিচে জমা হয়ে গেছে কারণ এগুলি ভারী, এবং দেখা যাচ্ছে এখানে যে ব্যাকটেরিয়া সেলসগুলি জমা হচ্ছে, ব্যাকটেরিয়া সেলসগুলির যেটা ভিতরটা রেডিও অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। কেন রেডিও অ্যাক্টিভ হচ্ছে, কারণ ব্যাকটেরিয়া সেলগুলি তো নর্মাল ছিল। যখন এই ভাইরাস যখন ব্যাকটেরিয়া সেলসগুলিকে ইনফেকশন করে, প্রবাবলি দে ইনজেক্ট দেয়ার রেডিও অ্যাক্টিভ ডিএনএ ইনসাইড দ্য ব্যাকটেরিয়া সেলস, যার জন্য ব্যাকটেরিয়া সেলসগুলির ভিতরটা রেডিও অ্যাক্টিভ হয়ে যায়। অ্যান্ড আফটার সেন্ট্রিফিউগেশন ব্যাকটেরিয়া সেলসগুলির যখন প্রেসিপিটেশনস হয় দে শো দ্য রেডিও অ্যাক্টিভিটি। ক্লিয়ার? কাজে এই এক্সপেরিমেন্টস থেকে প্রমাণ হয় যে ডিউরিং ইনফেকশনস ভাইরাস, বিশেষ করে যেটা ফার্স্ট ভাইরাস, নেভার ইনজেক্ট ইটস প্রোটিন কোট ইনসাইড দ্য ব্যাকটেরিয়া সেল, দ্য প্রোটিন কোট অর দ্য ক্যাপসিড কমপ্লিটলি রিমেইন আউটসাইড। আর এই এক্সপেরিমেন্টস থেকে এটা প্রমাণ হয় যে ডিউরিং দি ইনফেকশন পিরিয়ড ভাইরাস অনলি ইনজেক্ট ইটস ভাইরাল ডিএনএ ইনসাইড দ্য ব্যাকটেরিয়া সেলস। কাজে সেটার থেকেই তাহলে এখান থেকে তারা কনফার্ম করে ফেললো যে ব্যাপারটা তাদের উদ্দেশ্য ছিল কি ছিল, তারা এটাই কনফার্ম করতে চাচ্ছিল যে একটা ফার্স্ট ভাইরাস যখন ব্যাকটেরিয়া সেলকে ইনফেক্ট করে তার প্রোটিন কোট রিমেন আউটসাইড আর শুধু ভাইরাল ডিএনএটাই ভিতরে ইনজেক্ট হয়। ঠিক আছে, আর এর থেকেই প্রমাণ হচ্ছে কারণ এই ভাইরাল ডিএনএ যেটা ভিতরে ইনজেক্ট হয় তারপরেই তার থেকে রেপ্লিকা ফরমেশনস হচ্ছে, ভাইরাল ডিএনএ রেপ্লিকা প্রোটিন শিটস তৈরি হচ্ছে। কাজে একটা ভাইরাস থেকে ব্যাকটেরিয়ার ভিতর যেটা নেক্সট জেনারেশন তৈরি হচ্ছে তার মধ্যে যে বংশ চরিত্রগুলি কোথার থেকে আসলো, কাজে বংশ চরিত্রের বাহক হিসাবে কাজ করেছিল কে, ভাইরাল ডিএনএ, নট দ্য প্রোটিন। ঠিক আছে, তাহলে ভাইরাসের বংশ চরিত্র কার উপর নির্ভর করছে, প্রোটিনের উপর নয় তার ডিএনএর উপর। আর সেই ব্যাপারটাকেই তারা কনফার্ম করে ফেললো এই ধরনের এক্সপেরিমেন্টসের মাধ্যমে। ক্লিয়ার? এবার এবার প্রশ্ন হতে পারে যে আচ্ছা ঠিক আছে আমরা এতদূর তো বুঝে নিলাম, এবার ওপর জেনে নেই তো যে হার্সেনচেস কি করে তারা এই ধরনের রেডিও অ্যাক্টিভলি লেভেলড ভাইরাসের জেনারেশনস তারা তৈরি করতে সক্ষম হলো। তো সেটার অ্যান্সার আমি বলে দিচ্ছি এবার কি করে এই ব্যাপারটা সম্ভব হলো। এর জন্য তারা কি করেছিল, যেটা ফার্স্ট ভাইরাস, আর আগেও বলেছি এখানে যেটা ফার্স্ট ভাইরাস ইউজ করা হয়েছে দ্যাট ইজ
T2 ফাস্ট ভাইরাস। আর যে সমস্ত ব্যাকটেরিয়াকে এখানে ইউজ করা হয়েছিল, ব্যাকটেরিয়াগুলি কি ব্যাকটেরিয়া ছিল? অ্যাশচেরিচিয়া কলি অর্থাৎ ই কলি ব্যাকটেরিয়া। তো তারা প্রথমে কি করে, দু ধরনের তারা নিউট্রিয়েন্ট যেটা সলিউশনস, ঠিক আছে, দু ধরনের বা ব্যাকটেরিয়া কালচার সলিউশনস তারা তৈরি করে না, বা কালচার মিডিয়াম বলতে পারো। এটা যেটা ব্যাকটেরিয়া কালচার মিডিয়াম, সেখানে নর্মাল সালফারের জায়গায় এখানে রেডিও অ্যাক্টিভ সালফার ইউজ করা হয়েছে S35। আর এখানে যেটা ব্যাকটেরিয়া কালচার মিডিয়াম, সেখানে নর্মাল ফসফরাসটাকে রিপ্লেস করা হয় প্রথমে বাই রেডিও অ্যাক্টিভ ফসফরাস 32। এরপর কি করা হয়, এই রেডিও অ্যাক্টিভ যেটা ব্যাকটেরিয়া কালচার মিডিয়াম, সেখানে নর্মাল ইকলাই ব্যাকটেরিয়াগুলিকে কালচার করা হয় এখানে। এবং এখানে কি করা হয়, ওই নর্মাল ইকলাই ব্যাকটেরিয়াগুলিকে প্রথমে এখানে রেডিও অ্যাক্টিভ ফসফরাস থাকা কালচার মিডিয়ামের মধ্যে কালচার করা হয়। তাতে কি হয়, ব্যাকটেরিয়াগুলির কি হবে, গ্রোথ হবে, দে উইল রিপ্রোডিউস। কাজে এদের যেটা গ্রোথের জন্য দে নিড দ্য নিউট্রিয়েন্টস, অ্যালং উইথ আদার নিউট্রিয়েন্টস দে অলসো নিড দ্য সালফার। কাজে এই ব্যাকটেরিয়াগুলির চারদিকে কালচার মিডিয়ামে সালফার নিউট্রিয়েন্টস হিসাবে যে নিউট্রিয়েন্টটাকে ইউজ করা হয়েছে সেটা কি, রেডিও অ্যাক্টিভ সালফার। কাজে ব্যাকটেরিয়াগুলি কি করবে, সালফার নিউট্রিয়েন্টটাকে ও যখন নিবে, সেটা কিন্তু নর্মাল সালফার পাচ্ছে না, সেটা রেডিও অ্যাক্টিভ সালফারও পাচ্ছে। কাজে এইভাবে এই কালচার মিডিয়ামে গ্রো হওয়া ব্যাকটেরিয়াগুলির সাইটোপ্লাজমের ভিতরে যেটা সালফার অ্যাভেলেবল হবে, সেই সালফারটা কি হবে, রেডিও অ্যাক্টিভ সালফার। সিমিলার কেস এখানে হবে। এখানে যখন এই কালচার মিডিয়ামে যখন ব্যাকটেরিয়াগুলিকে কালচার করা হবে, ব্যাকটেরিয়াগুলির যখন এখানে গ্রোথ হবে, অ্যাজ নিউট্রিয়েন্ট হিসাবে ওরা যখন ফসফরাসটাকে ওরা অ্যাবজর্ব করবে বা ইউজ করবে ওদের নিউট্রিয়েন্ট মিডিয়াম থেকে। আমরা এখানে নিউট্রিয়েন্ট মিডিয়ামে নর্মাল ফসফরাসের জায়গায় কি ফসফরাস ইউজ করেছি, রেডিও অ্যাক্টিভ ফসফরাস। কাজে এই কালচার মিডিয়ামে যেগুলি ব্যাকটেরিয়ার গ্রোথ হবে, সেই ব্যাকটেরিয়ার যেটা সাইটোপ্লাজম, সেখানে নর্মাল ফসফরাসের জায়গায় রেডিও অ্যাক্টিভ ফসফরাস পাওয়া যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার তারপর কি করা হয়, এবার তাহলে ক্লিয়ার। তাহলে এই ব্যাকটেরিয়াগুলির ভিতরে কি আছে, নর্মাল সালফারের জায়গায় রেডিও অ্যাক্টিভ সালফারস আছে। আর এই ব্যাকটেরিয়াগুলির ভিতর কি আছে, নর্মাল ফসফরাসের জায়গায় রেডিও অ্যাক্টিভ ফসফরাস আছে। ওকে, এইবার T2 ফাস্ট ভাইরাস এগুলিকে সেপারেটলি অ্যালাউ করা হয় টু ইনফেক্ট দিস ব্যাকটেরিয়াস। যেমন এখানে যে ব্যাকটেরিয়াগুলি আছে, সেগুলিকে T2 ফাস্ট ভাইরাস দিয়ে ইনফেকশন করা হয়। এখানে যে ব্যাকটেরিয়াগুলি আছে যার ভিতরে রেডিও অ্যাক্টিভ ফসফরাস আছে, সেগুলিকে সেপারেটলি T2 ফাস্ট ভাইরাস দিয়ে সেগুলিকে ইনফেক্ট করা হয়। তো অ্যাজ ইউজুয়াল ফাস্ট ভাইরাস কি করবে, এটা তার ডিএনএটাকে ভিতরে ইনজেক্ট করে দিবে। ঠিক আছে, আফটার ইনজেকশন এই যেটা ডিএনএ, ভাইরাল ডিএনএ, ভিতরে গিয়ে তার রেপ্লিকা ফরমেশন করবে। এবং ভাইরাল ডিএনএর মধ্যে থাকা যেগুলি আরএনএ কোডিং সিকোয়েন্স, সেগুলির এবার ট্রান্সক্রিপশন আরম্ভ হবে, তার ট্রান্সলেশন হবে, এবং তার থেকে ভাইরাল প্রোটিন তৈরি হবে। এখানে বুঝতে হবে, এই যে ভাইরাল প্রোটিনগুলি যখন তৈরি হবে, এই প্রোটিন তৈরি হওয়ার সময় কিসের দরকার হয়, সালফার এলিমেন্টসের দরকার হয়। আর এই ব্যাকটেরিয়ার ভিতরে যেটা অ্যাভেলেবল যেটা সালফার এলিমেন্ট, সেটা কিন্তু নর্মাল না, সেটা রেডিও অ্যাক্টিভ সালফার এলিমেন্টস। কাজেই এই ভাইরাল প্রোটিনগুলি তৈরি হওয়ার সময় যেটা সালফার এখানে ইউজ হবে, সেটা যেহেতু ব্যাকটেরিয়ার ভিতরে সালফারটা রেডিও অ্যাক্টিভ, কাজে সে রেডিও অ্যাক্টিভ সালফারগুলো এখানে ইউজ হবে। আর যার ফলে কি হবে, ভাইরাসের প্রোটিনটা তৈরি হওয়ার সময় সেই প্রোটিন কোডটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, রেডিও অ্যাক্টিভ হয়ে যাবে। কাজেই এই ব্যাকটেরিয়ার ভিতরে ভাইরাসের যেটা প্রোজেনি তৈরি হবে, একটা নেক্সট জেনারেশন তৈরি হবে, দেখা যাবে তার চারদিকের প্রোটিন কোডটা কি হচ্ছে, রেডিও অ্যাক্টিভ হচ্ছে। কারণ এই প্রোটিন কোডটা তৈরি হওয়ার সময় যেটা সালফার এলিমেন্টস ইউজ হয়েছে, সেটা কি, S35। ঠিক আছে, কারণ ভাইরাস তো আর বাইরের কোথাও থেকেও সালফার নিতে পারবে না, ও সালফারের জন্য কার উপর ডিপেন্ডেন্ট, ও ব্যাকটেরিয়া সেলসের উপরই ডিপেন্ডেন্ট। আর ব্যাকটেরিয়া সেল কোন সালফারটাকে ও নিয়েছে, মিডিয়াম থেকে রেডিও অ্যাক্টিভ সালফার। তো এভাবে একটা প্রোটিন কোডটাকে কি করা যেতে পারে, রেডিও অ্যাক্টিভ করা যেতে পারে। এভাবে হার্স অ্যান্ড চেস তারা সাকসেস হয়েছিল, ঠিক আছে, ইন ক্রিয়েটিং দিস কাইন্ডস অফ ভাইরাসেস, যার প্রোটিন কোডটাকে রেডিও অ্যাক্টিভলি লেবেল করা হয়েছিল বাই রেডিও অ্যাক্টিভ সালফার 35। সিমিলার এখানে হচ্ছে, এখানেও যখন সেপারেটলি T2 ফাস্ট ভাইরাসকে অ্যালাউ করা হয় টু ইনফেক্ট দিস কাইন্ড অফ ব্যাকটেরিয়াস, তখন T2 ফাস্ট ভাইরাস ইনফেকশন করছে, তার ভাইরাল ডিএনএ ভিতরে ঢুকছে। এবার ডিএনএ কি হবে, ভাইরাল ডিএনএর এবার রেপ্লিকা ফরমেশন হবে বাই ডিএনএ রেপ্লিকেশন। অ্যান্ড কিপ রিমেম্বার, এখানে যেটা ব্যাকটেরিয়া,
তার ভিতরে সালফারটা নর্মাল, কিন্তু ব্যাকটেরিয়ার ভিতরে যেটা ফসফরাস আছে, নর্মাল ফসফরাস, সেটাকে রিপ্লেস করা হয়েছে কি দিয়ে? বাই রেডিও অ্যাক্টিভ ফসফরাস 35, বাই রেডিও অ্যাক্টিভ ফসফরাসকে যেটা 32, সরি, ফসফরাস 32 হবে এটা, সরি, আর সালফার 35, ঠিক আছে। তো ভিতরটা কি আছে এবার? রেডিও অ্যাক্টিভ ফসফরাস 32। তো এবার এই ভাইরাল ডিএনএ যখন ভিতরে আসবে, ডিএনএটা আসার পর কি হবে? তার ডিএনএ অ্যাপ্লিকেশনস হবে। আর ডিএনএ অ্যাপ্লিকেশন হলে, আমি অল্প আগে বলেছিলাম যে মনে রাখবে যে ডিএনএ ফরমেশন হতে গেলে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা এলিমেন্টস হচ্ছে কি ফসফরাস এলিমেন্টস, ওটা না হলে ডিএনএ তৈরি হবে না। এবার এই নতুন করে যে ভাইরাসের অ্যাপ্লিকেশনস হচ্ছে, ডিএনএ অ্যাপ্লিকেশন হচ্ছে, তাতে যেটা নিউ ডিএনএ সিনথেসিস হচ্ছে, তার জন্য কি লাগবে? ফসফরাস লাগবে। আর ব্যাকটেরিয়ার সেল সাইটোপ্লাজমের মধ্যে যেটা ফসফরাস আছে, দ্যাট ইজ নট নর্মাল ফসফরাস, দ্যাট ইজ রেডিও অ্যাক্টিভ ফসফরাস 32। আমার অল্প আগে বলতে ভুল হয়েছে, এখানে এখানে যেটা ফসফরাস ইউজ করা হচ্ছে, দ্যাট ইজ রেডিও অ্যাক্টিভ ফসফরাস 32। কাজেই এই যে নতুন করে ভাইরাল ডিএনএ যেগুলি ফরমেশন হবে, সেগুলি রেডিও অ্যাক্টিভলি লেভেলড হয়ে যাবে, কারণ তার যেটা মলিকুলার স্ট্রাকচার তৈরি হবে, তার মধ্যে ফসফরাসটা নর্মাল ফসফরাস না, সেখানে যেটা ফসফরাস ইউজ হচ্ছে সেটা রেডিও অ্যাক্টিভ ফসফরাস 32 ইউজ হচ্ছে। কিন্তু প্রোটিনগুলি নর্মাল তৈরি হবে, কারণ প্রোটিন তৈরি হওয়ার সময় যেটা সালফারের দরকার, এখানে নর্মাল সালফার আছে, কারণ এখানে সালফারটাকে রিপ্লেস করা হয়নি। কাজে এরপরে এখান থেকে যেটা ভাইরাসের নেক্সট জেনারেশন তৈরি হবে, সেই জেনারেশনটা দেখা যাবে যে ভাইরাসের যেটা কোর ডিএনএ ম্যাটেরিয়াল, সেটা রেডিও অ্যাক্টিভ, কারণ তার মধ্যে কি আছে? ফসফরাসটা সেখানে রিপ্লেসড হয়েছে বাই রেডিও অ্যাক্টিভ ফসফরাস 32। তো এইভাবে হার্সে চেস অ্যাকচুয়ালি তারা সাকসেস হয়, ঠিক আছে, যে দু ধরনের ভাইরাস টাইপ তারা ক্রিয়েট করতে। একটা হচ্ছে এক ধরনের ভাইরাস যার চারদিকের প্রোটিন কোডটা রেডিও অ্যাক্টিভলি লেভেলড, কারণ এখানে কি আছে? নর্মাল সালফারের জায়গায় এখানে সালফার 35 আছে। আর আরেক ধরনের ভাইরাসের জেনারেশন তারা তৈরি করে নিল, যেখানে তার যেটা ডিএনএ কোড, অর্থাৎ যেটা ডিএনএ ম্যাটেরিয়াল, সেখানে নর্মাল ফসফরাসের জায়গায় এখানে কি আছে? রেডিও অ্যাক্টিভ ফসফরাস 32। এরপরে এরপরে দু ধরনের যেটা ভাইরাস, সে ভাইরাস দিয়ে তারা কি করলো? এরপরে তারা ইনফেকশনস করলো, এই যে, ঠিক আছে, এখানে রেডিও অ্যাক্টিভ প্রোটিন কোড থাকা ভাইরাস দিয়ে ইনফেকশন করছে, এখানে রেডিও অ্যাক্টিভ ডিএনএ থাকা ভাইরাস দিয়ে ইনফেকশন করছে। আর পরের ব্যাপারটা তো আমরা জানি যে কি করে এটা প্রমাণ হলো। তো অ্যাকচুয়ালি সেটাই আমি বলছিলাম যে this experiments was actually one of the very conclusive evidence that proves that DNA is the only genetic material in all the organisms, কারণ এখানে সেটা সম্পূর্ণভাবে প্রমাণ হয়ে যায় ভাইরাস থেকে। কারণ ভাইরাসের তো দুটাই তার মলিকুলস, একটা তার দিকে চারদিকে প্রোটিন মলিকুলস, আর তার একটা হচ্ছে ডিএনএ মলিকুলস। কাজে এখান থেকে স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে যে ভাইরাস ব্যাকটেরিয়াকে ইনফেকশন করার সময় তার চারদিকের যেটা প্রোটিন কোট, ইট রিমেন্স আউটসাইড, কিন্তু ব্যাকটেরিয়ার ভিতরে ভাইরাসের যেটা নতুন জেনারেশন তৈরি হচ্ছে, তার সমস্ত বংশ চরিত্রগুলি তাহলে কার উপর নির্ভর করছে? ভাইরাল ডিএনএ। কারণ ইনফেকশনের সময় ভাইরাস তার ডিএনএটাকেই কি করে? ব্যাকটেরিয়া সেলসের ভিতরে ইনজেক্ট করে দেয়। কাজে বংশ চরিত্রের যেটা বাহক, দ্য কেরিয়ার অফ জেনেটিক্যাল ক্যারেক্টার্স, ঠিক আছে, ইজ দ্য ডিএনএ। ঠিক আছে, ডিএনএ ইজ দ্য ক্যারেক্টার ক্রিয়েটিং মলিকুলস অ্যান্ড ইট ইজ রেসপন্সিবল ফর ইনহেরিটেন্স অফ ক্যারেক্টার্স, বংশ চরিত্রের বাহক হিসাবে কাজ করছে। So thank you very much for learning with me, and keep your study continue, my dear friends. Thank you very much.